নমস্কার। গল্প উক্তিতে আমাদের আজকের নিবেদন অনিশ দেবের গল্প নখের আঁচড়। শো শেষ করে গ্রিন রুমে এসে ধরাচড়া ছাড়ছি। পর্দা সরিয়ে অনন্ত এসে ঘরে ঢুকলো। বলল, মোহনদা, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান, বাইরে অপেক্ষা করতে বলে এসেছি। অনন্ত আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, ভীষণ কাজের ছেলে। ম্যাজিশিয়ান হিসাবে আমার যেটুকু নাম ডাক তার অনেকটাই অনন্তর জন্য। ছেলেটার বুদ্ধি আছে, নিয়ম মাফিক কাজ করে, আর খাটতেও পারে খুব। আমার সারা বছরের প্রোগ্রাম ওই ঠিক করে। বলতে গেলে অনন্ত একরকম আমার ম্যানেজার, ডান হাত, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, সব কিছুই। সেই গোড়া থেকেই ও আমার ম্যাজিকের দলে রয়েছে। পাগড়ি, আলখাল্লা, সিল্কের পাঞ্জাবি খুলে গুছিয়ে রাখতে রাখতে অনন্তকে বললাম, মিনিট 10 পরে পাঠিয়ে দিও। অনন্ত ঘাড় নেড়ে ব্যস্তভাবে চলে গেল। আজ ওর ব্যস্ত থাকার কারণ আছে। 7 দিনের শো করতে আমরা রানাঘাটে এসেছিলাম। আজ তার 7ম দিন শেষ হলো। কাল ভোরেই আমরা রওনা হব কৃষ্ণনগরের দিকে। সেখানে 10 দিনের প্রোগ্রাম আছে। সুতরাং শেষ রজনীর শো খতম হওয়া মাত্র অনন্ত গোছগাছের তত্ত্বাবধানে লেগে গেছে। দলে আমি আর অনন্ত ছাড়া আছে আরও 14 জন মেয়ে পুরুষ। তাদের সব রকম দায়িত্বই অনন্তর একার কাঁধে। পাজামা পাঞ্জাবি পরে গায়ে একটা শাল জড়িয়ে নিলাম। শীতটা এবার যেন বেশ জাঁকিয়ে পড়েছে, তবুও ভেতরে কাঁপুনি ধরে যায়। একটু পরেই পর্দা সরিয়ে একজন বয়স্ক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। তার ঠিক পেছনেই অনন্ত। ওর সঙ্গে চোখাচোখি হতেই ও ভদ্রলোকের দিকে ইশারা করে ঘর ছেড়ে চলে গেল। আমি একটা টুল এগিয়ে দিয়ে তাকে বসতে বললাম। আমি এখনো অটোগ্রাফ দেওয়ার মতন নামি ম্যাজিশিয়ান হইনি। ভোলা মাঠে তাঁবু ফেলে ম্যাজিক শো করাই আমার অভ্যাস। থিয়েটার হলে যাতে উঠতে পারিনি। সুতরাং আমার সঙ্গে লোকজন দেখা করতে আসে সাধারণত দুটো কারণে: কোথাও শো করতে নিয়ে যাওয়ার চুক্তি করতে, অথবা কোনো ম্যাজিকের কৌশল জানতে। প্রথমটির জন্য আসে বয়স্করা, আর শেষের কারণে আসে ছেলে ছোকরারা। এই ভদ্রলোক আমাকে কোথায় কোন শোর আমন্ত্রণ জানাতে চান? ভদ্রলোকের পরনে ছাই রঙের ঢোলা ফুল প্যান্ট, গায়ে ঢোলা একটা হাত কাটা বাদামি সোয়েটার, আর গলায় হলদে কালো চেকচেক কম্বল মাফলার। এককালে বোধহয় স্বাস্থ্য ভালো ছিল, এখন ভেঙে গিয়ে পোশাকগুলো ঢিলেঢালা হয়ে গেছে। ভদ্রলোকের চোখের দিকে তাকালে বয়স 50-এর এপিঠে বলে মনে হয়, কিন্তু তার ভাঙা গাল, খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি, এইসব দেখা মাত্রই বয়সটা এক লাফে 60-এর ওপরে চলে যেতে চাই। টুলে বসে ভদ্রলোক গ্রিন রুমটা জরিপ করছিলেন। নানা রকম জিনিস, ছোট ঘরটা একবারে জবরজং। পোশাক, টুল, কাঠের বাক্স, রঙিন ফিতে, বিচিত্র আসবাব, সাথে মুখোশ, পাখির খাঁচা, আরও কত কি। ভদ্রলোক বোধ হয় কোনো ছোটোখাটো জাদুকরের গ্রিন রুমে কখনো ঢোকেননি। মিছিমিছি সময় বয়ে যাচ্ছিল দেখে শেষ পর্যন্ত আমিই মুখ খুললাম। বললুম, কি দরকার? ভদ্রলোকের কপালে ভাঁজ পড়েছিল দুশ্চিন্তায়। আমার দিকে ফিরে কপাল সাফ করে হাসতে চেষ্টা করলেন। বললেন, মোহনবাবু, আমার নাম নিমাইচন্দ্র সরকার। চূর্ণী নদী পেরিয়ে গাংপুরে আমি থাকি। এই 7 দিনে 7 বার আমি আপনার ম্যাজিক দেখেছি। দেখে মনে হয়েছে আপনিই আমাকে বাঁচাতে পারবেন, আমার ছেলেটাকে বাঁচাতে পারবেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সব কিছু গুলিয়ে যাচ্ছিল। 7 বার আমার ম্যাজিক দেখে নিমাইবাবুর মনে হয়েছে আমি ওকে, ওর ছেলেকে বাঁচাতে পারি। ভদ্রলোক বলছেন কি? ওর মাথায় গোলমাল হয়নি তো? কিন্তু আমি কিছু বলে ওঠার আগেই ঠিক আমার মনের কথাটি পড়ে নিয়ে তিনি বললেন, মোহনবাবু, আমি পাগল নই, তবে মরিয়া মানুষ বোধহয় পাগলের মতোই আচরণ করে। আপনার ভাসমান তরুণীর খেলা দেখে আমি বুঝেছি আপনি সত্যি সত্যি হিপনোটিজম জানেন। আর যে ভয়ঙ্কর বিপদে আমি পড়েছি তাতে হিপনোটিজম জানা
কোনো ব্যক্তি বিশেষ ছাড়া বোধহয় আমার গতি নেই। অবশ্য তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে ধরে নেব গোটা ব্যাপারটাই অলৌকিক, ভূত পেতের নিষ্ঠুর খেলা। ভাসমান তরুণীর খেলায় আমি একজন পঙ্গু যুবককে সম্মোহিত করে শূন্যে ভাসিয়ে দিই। তারপর তার শরীরের উপর বিভিন্ন মুদ্রায় হাত চালিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলি। বলা বাহুল্য, তরুণীটি মোটেই পঙ্গু নয়, আর পুরো ব্যাপারটাই সির্ফ ম্যাজিকের কৌশল। তবে আলো ছায়াময় পরিবেশে, অনন্তর দক্ষ পরিচালনায় আর আমার নিখুঁত উপস্থাপনায় ওই ম্যাজিকটা সব দর্শকদের একবারে মন্ত্রমুগ্ধ করে রাখে। ম্যাজিকটা শেষ হলে সকলে যেন স্বপ্ন ভেঙে চেতনা ফিরে পায়। নিমাইবাবু বললেন, মেয়েটিকে মঞ্চের উপর হিপনোটিজম করার সময় আমি আপনার হাত চালানোর ভঙ্গি প্রতিদিনই খুব ফুটিয়ে লক্ষ্য করেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি হিপনোটিজম জানেন, ভালো রকমই জানেন। দয়া করে অস্বীকার করবেন না। আমাকে আপনি বাঁচান প্লিজ মোহনবাবু। ভদ্রলোক সোজা উঠে এসে আমার হাত দুটো চেপে ধরলেন। ঝুঁকে পড়ে আর্ত অনুনয়ের সুরে বললেন, আমার যথাসাধ্য আপনাকে আমি দেব। দয়া করে এই হতভাগা বাপটাকে নিরাশ করবেন না। আমি খুব দোটানায় পড়ে গেলাম। মঞ্চের ব্যাপারটা অভিনয় হলেও হিপনোটিজম যে আমি জানি না তা নয়, অনেকের মতন বেশ ভালোই জানি। আর সেই সঙ্গে পড়তে শুরু করেছি সম্মোহন বিদ্যা সংক্রান্ত নানান বইপত্র। বহু দেশি বিদেশি বই গুলে খেয়েছি, অভ্যাস করেছি দিন রাত, পরিশ্রম করেছি প্রাণপাত। এই পর্যন্ত সম্মোহন বা জাদুবিদ্যা কতখানি আয়ত্ত করতে পেরেছি জানি না। তবে জাদুকর মোহন কুমারের নাম পশ্চিমবাংলার লোকের কাছে এখন আর অজানা নয়। কিন্তু কাল ভোরেই যে সদল বলে আমাকে কৃষ্ণনগরে রওনা হতে হবে। আবার নিমাইবাবুর সমস্যাটা শুনতেও কৌতূহল হচ্ছে খুব। ভদ্রলোক এখনো আমার হাত দুটো আঁকড়ে ধরে রয়েছেন। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আপনি এখানে বসুন, আমি একটু কথা বলে দেখি। বেরিয়ে এসে দ্বিতীয় বড় গ্রিন রুমটাই অনন্তকে খুঁজে পেলাম। ওকে একপাশে ডেকে নিয়ে সংক্ষেপে সব জানালাম। ও খুব অবাক হয়ে গেল, চোখে মুখে কৌতূহল ফুটে উঠল। আমি বললাম, অনন্ত, তুমি আর সবাইকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণনগর রওনা করে দাও। আমরা দুইজনে আর একটা দুটো দিন এখানে কাটিয়ে যাব। কৃষ্ণনগরে 2 দিন দেরির ব্যাপারটা পরে ম্যানেজ করে নেব। এরকম বিচিত্র অভিজ্ঞতার সুযোগ আর বোধহয় আসবে না। অনন্ত এক কথায় রাজি। আমি ফিরে এসে নিমাইবাবুকে সিদ্ধান্তের কথা বললাম। উনি প্রায় কেঁদে ফেললেন। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বললেন, আপনারা তাহলে আমার বাড়িতে চলুন, 2 দিন আমার অতিথি হয়ে সেইখানেই থাকবেন। যেতে যেতে ঘটনাটা সবিস্তারে আপনাকে খুলে বলবো। আমি নিমাইবাবুর আশায় উজ্জ্বল শীর্ণ মুখটা দেখছিলাম। আমি কি পারবো ওকে কিংবা ওর ছেলেকে বাঁচাতে? সামান্য লটবহর নিয়ে অনন্ত একটা সাইকেল রিক্সায় উঠল। অন্য একটা রিক্সায় উঠলাম আমি আর নিমাইবাবু। রিক্সা গাংপুরের পথে রওনা হতেই ঘড়ি দেখলাম 9:30 বাজে। আমাদের রিক্সায় অনন্তকে পথ দেখিয়ে চলল। এর মধ্যেই রানাঘাটের আলো জনরব স্তমিত হয়ে চারপাশে ঘুম নেমে আসছে। রিক্সার হর্ন বলতে গেলে বাজাতেই হচ্ছিল না। নিমাই সরকার সিগারেট বের করে আমাকে দিলেন, নিজে একটা ঠোঁটে রাখলেন। তারপর দেশলাই জেলে 2টো সিগারেটে আগুন ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন। ধীরে ধীরে বললেন, মোহনবাবু, মাত্র মাসখানেক হলো আমি কৃষ্ণনগরে বদলি হয়ে এসেছি। সেখানে ঘর পেতে অসুবিধা হচ্ছিল। তখন পরিচিত একজন গাংপুরে একটা বাড়ির সন্ধান দেয়, বেশ সস্তায়। ফলে রাজি হয়ে গেলাম। সেখান থেকেই কৃষ্ণনগরের ডেলি প্যাসেঞ্জারি করি। আমার বাড়িটা 1 তলা, 3 ঘর, বাথরুম, রান্নাঘর
আর ছোট্ট একটা টুকরো বাগানের মতন আছে পেছন দিকে। আমার সংসার ছোট, স্ত্রী আর 2 ছেলে। বড় ছেলে বিনোদ একটা ওষুধ কোম্পানির সেলসম্যান, আর ছোট ছেলে রূপক ক্লাস 10-এ পড়ে। আমি বদলি হওয়ায় ও 1 মাস হলো রানাঘাট হাই স্কুলে পড়ছে। আগে আমরা কলকাতায় ছিলাম, ওখানে হিন্দু স্কুলে পড়তো। পড়াশোনায় বেশ ভালো, তবে দিন 15 হলো ওকে নিয়ে গোলমাল শুরু হয়েছে। রিক্সা গতি নিয়েছে, শীতের বাতাস গা বিচ্ছে ছুঁচের মতন, আকাশে আধখানা চাঁদ আর কুচি কুচি তারা। আমি নিমাইবাবুর দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার আগ্রহ ক্রমশই বাড়ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে উনি আবার বলতে শুরু করলেন, রূপকের একটা বদ অভ্যাস আছে। ও ঘুমের মধ্যে প্রায়ই কথা বলে, কিন্তু সে কথার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। তাছাড়া মাঝে মাঝে কোনো কোনো কাজ করে যা পরে ও একদম মনে থাকে না, বেমালুম ভুলে যায়। অথচ পড়াশোনার ক্ষেত্রে এরকম ভুল ওর হয় না। যাই হোক, এ নিয়ে আমরা তেমন দুশ্চিন্তায় পড়িনি। ভেবেছি বড় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন 15 আগে একটা ঘটনা আমাদের সবাইকে ভয় পাইয়ে দিল। নিমাইবাবু সিগারেটে গভীর টান দিলেন, একটা ছোট কাশি সামনে নিয়ে বললেন, বিনোদ প্রায় দিন 20 আগে কোম্পানির কাজে ট্যুরে গিয়েছিল। ও থাকলে 2 ভাই একসঙ্গে শোই। বিনোদ চলে যাওয়ার পর রূপক একাই শুতে চাইল। ওর মাকে স্পষ্ট জানিয়ে দিল একা শুতে ওর একটুও ভয় করে না। আমরাও আর জেদ করিনি। কিন্তু দিন 15 আগে, একটু আগে যা বলছিলাম, দেখি ঘুম থেকে উঠে রূপু খুব খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় মুখ দেখছে। একটু পরে ও আমার কাছে এসে বলল ভালো করে ওর মুখটা দেখতে। ছেলেটা কেমন যেন দিশেহারা হয়ে গিয়েছিল, একটু ভয়ও পেয়েছিল বোধহয়। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি দেখলেন ওর মুখে? সামনের আধারি পথের দিকে চোখ রেখে ক্লান্ত স্বরে নিমাইবাবু বললেন, ছোট ছোট কয়েকটা নখের আঁচড়। দেখে নখের আঁচড় বলেই মনে হয়, ধারালো নখের সূক্ষ্ম আঁচড়। নিমাইবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমাদের রিক্সা তখন চূর্ণী নদীর বীজের উপর দিয়ে চলছে। আমি গায়ের শালটাকে আরও ভালো করে জড়িয়ে নিলাম। হাতের সিগারেটে শেষ টান দিয়ে টুকরোটা ছুঁড়ে ফেলে দিলাম। বললাম, তারপর আর কি? পরদিনও আবার সেই নখের আঁচড়, মুখে আর হাতে। লক্ষ্য করলাম 2-1 জায়গায় বিন্দু বিন্দু রক্তও জমাট বেঁধে রয়েছে। অথচ রূপু এর বিন্দু বিসর্গও কিছু জানে না। মোহনবাবু, এই দিকটা বেশ খোলামেলা জায়গা, গাছগাছালিও কম নয়, সুতরাং নানা জাতের পাখি অনেক আছে। আমি ভেবেছি রাত বিরেতে আধারকানা কোনো পাখি হয়তো জানলা টালা দিয়ে ঢুকে পড়েছে রূপকে শোয়ার ঘরে। তারপর অন্ধকারে দিশেহারা হয়ে ঘরময় উড়ে বেরিয়েছে। আর তখনই রূপুর হাতে মুখে তার নখের আঁচড় লেগেছে। রূপু হয়তো অঘরে ঘুমোচ্ছিল, তাই টের পায়নি। পরে পাখিটা জানলা দিয়েই কোনো রকমে আবার উড়ে বেরিয়ে গেছে। তবে একটা কথা, এই রকম সন্দেহ আমার হয়েছিল বটে, কিন্তু পাখির ওড়াউড়ির জন্য ঘরের কোনো জিনিসের উলটপালট অবস্থা দেখিনি। সে যাই হোক, 3য় রাতে রূপুকে সব জানলা দরজা ভালো করে ছিটকে নিয়ে ঘুমোতে বললাম। কিন্তু পরদিনও একই ব্যাপার, বরং আঁচড়ের চিহ্ন যেন আরও বেশি। আমি নিমাইবাবুকে বাধা দিয়ে প্রশ্ন করলাম, ঘরে ঘুলঘুলি আছে? আছে, তবে সেগুলো সিমেন্টের ঢালাই করা, একটা চড়ুই পাখিও বলতে পারে না। তারপর আর কি, 1 দিন 2 দিন ছাড়া ছাড়া ওই একই ব্যাপার। আমি ওর সঙ্গে রাতে শুয়ে দেখেছি, কিন্তু কিছুই টের পাইনি। ওর মাও শুয়েছে, কিন্তু আঁচড়ের চিহ্ন ঠেকাতে পারেনি। বিনোদ দিন 4 আগে ফিরে এসে সব শুনে সারা রাত্রি জেগে ছোট ভাইকে পাহারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাঝরাতে আচমকাই ও ঘুমের ঘোরে ঢলে পড়েছে। ঘুম ভেঙেছে সেই সকালে। রূপকের হাতে মুখে তখন নতুন নখের আঁচড় পড়েছে।
আমি আর আমার স্ত্রীও রাত জেগে রূপুকে পাহারা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের অবস্থাও হয়েছে ঠিক বিনোদের মতন। হঠাৎ যেন গাঢ় ঘুমে তলিয়ে গেছি। চূর্ণী নদী পেরিয়ে গাংপুরে কিছুটা ঢুকে পড়েছি। পেছনে তাকিয়ে অনন্তর রিক্সাটা একবার দেখে নিলাম। নিমাইবাবু পুরনো সিগারেট শেষ করে নতুন একটা ধরিয়েছেন। তাতে কয়েকটা টান দিয়ে আমার দিকে তাকালেন। আলো আঁধারির মধ্যেও তার চোখ স্পষ্ট দেখলাম। তিনি যেন নীরবে আমাকে অনুনয় করে বলছেন, মোহনবাবু কিছু বলুন। আমি জিজ্ঞাসা করলাম, রূপককে ডাক্তার দেখিয়েছেন? ক্লান্তভাবে নিমাই সরকার বললেন, হ্যাঁ, এমনিতেই তো আঁচড়ের জন্য টেটব্যাক ইঞ্জেকশন দিতে হয়েছে। তাছাড়া একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি। ভদ্রলোক কৃষ্ণনগরে বসেন। উনি সব শুনে টুনে বেশ ঘাবড়ে গেলেন। তারপর বললেন, ঘুমের ঘোরে ও নিজেই নিজের হাতে মুখে আঁচড় কাটে না তো? তখন আমি বলেছি, না, কারণ আঁচড়গুলো বেশ সূক্ষ্ম, অনেকটা সুতোর মতন, মানুষের নখ হওয়ার কথা নয়। পরে আমি এক সকালে নূপুর নখ পরীক্ষা করে দেখেছি, সেখানে ছাল চামড়া বা রক্তের কোনো চিহ্ন দেখিনি। নিমাই সরকার হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ঘটনার যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক আমাকে সামনাবুলিজম, হিপনোটিজম, মেসোমেরিজম এইসব ভারী ভারী শব্দ শুনিয়েছিলেন। তার মধ্যে হিপনোটিজম শব্দটা আমার যা একটু চেনা। তখন হিপনোটিজম নিয়ে কয়েকদিন বেশ পড়াশোনা করলাম, কিন্তু রহস্যের কিনারা করতে পারলাম না। পরে আমার স্ত্রী কমলাকে হিপনোটিজমের কথা বলতে সে আপনার কথা আমাকে বলল। পোস্টার না হোর্ডিং কিসে যেন সে দেখেছে, আপনি রানাঘাটে আসছেন 7 দিনের শো করতে। এমনিতে আমরা খুব ভেঙে পড়েছিলাম। তাছাড়া পাড়াপড়শি বন্ধুবান্ধবদের নানা রকম উপদেশ আর পরামর্শে আমি কীরকম যেন বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। ফলে কমলার কথাটা বেশ মনে ধরল। ডান দিকের একটা পুকুরে চাঁদের ছায়া পড়েছিল, সেদিকে এক পলক চোখ রেখেছিলাম। হঠাৎ টের পেলাম নিমাইবাবুর কর্কশ হাতের চেটো আমার হাতের উপর। তিনি চাপা গলায় বললেন, এখন আপনিই আমাদের শেষ ভরসা মোহনবাবু। তারপর একটু থেমে গলা স্বাভাবিক করে আবার বললেন, আমরা এসে গেছি। চোখে পড়ল সামনে একখানা ফাঁকা জমির উপর একটা একতলা বাড়ি। তার থেকে বেশ কিছুটা দূরে 2-4টে একই ঢঙের বাড়ি দাঁড়িয়ে, তারও পিঠে কয়েকটা আলোর বিন্দু, গাছগাছালি আর অন্ধকার। রিক্সা থেকে নেমে নিমাইবাবুর বাড়িতে ঢোকা মাত্রই আমার কেমন শীত শীত করে উঠল। পরিচয় ও খাওয়া দাওয়ার পালা শেষ করে আমি আর অনন্ত রূপকের শোবার ঘরে এলাম। ও তখন পড়াশোনা শেষ করে সবে লেপ মুড়ি দিয়ে শুয়েছে। বিনোদ একপাশে একটা চেয়ারে বসে একটা বই পড়ছিল। আমাদের ঢুকতে দেখি উঠে দাঁড়ালো। ওর হাতে একটা টর্চ ছিল, সেটা আমাকে দিয়ে মলিন হেসে বলল, এটা রাখুন। একটু থেমে আবার বলল, আমি তাহলে চাই, রাত বিরেতে কোনো দরকার পড়লেই ডাকবেন কিন্তু। লক্ষ্য করলাম 22-23 বছরের যুবকটিকে এখনই কেমন বুড়োটে দেখাচ্ছে। নিমাইবাবু আমাদের পেছনে পেছনে ছেলেদের শোয়ার ঘরের দরজা পর্যন্ত এসেছিলেন। চাপা গলায় আই বিনু বলে বিনোদকে ডেকে নিলেন। ওরা চলে যেতেই টর্চটা পকেটে রেখে আমি চটপট দরজা বন্ধ করে দিলাম। শুধু শুধু দেরি করে লাভ নেই। অনন্ত তখন ঘরের প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর রূপক শুয়ে শুয়েই কৌতূহলী চোখে আমাদের দুইজনের দিকে তাকিয়ে। বাড়িতে এসেই কমলা দেবীর সঙ্গে আলাপ হয়েছে। ভদ্রমহিলা যে ভীষণ ভেঙে পড়েছেন তাতে সন্দেহ নেই। রূপকের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন বারবার। বড় ভাই বিনোদ খুব কম কথা বলছিল। ছোট ভাইকে সুস্থ করতে না পারার গ্লানি বোধহয় ওকে ভিতরে ভিতরে কষ্ট দিচ্ছিল। রূপককে সেই তুলনায় বেশ হাসি খুশি দেখেছি। মা বাবা দাদার মনমরা ভাব ওকে যে সামান্য অবাক করেছে তা ওর অভিব্যক্তিতে স্পষ্ট ছিল।
প্রথম পরিচয়ের সুযোগেই ওর সঙ্গে বেশ আলাপ জমিয়ে নিয়েছি। এমনকি 2-4টে চটজলদি ম্যাজিক দেখিয়ে ওকে একবারে তাক লাগিয়ে দিয়েছি। বলেছি চলে যাওয়ার আগে অনেক ম্যাজিক ওকে শিখিয়ে দিয়ে যাব। অনন্ত ম্যাজিকের নানান গল্প করে ওর সঙ্গে বেশ বন্ধুত্ব করে ফেলেছে। খেতে বসে লক্ষ্য করছিলাম ওরা এক মনে গল্প করে চলেছে আর মাঝে মাঝেই হেসে উঠছে একসঙ্গে। আমি রূপকের কৌতূহল ভরা মিষ্টি মুখটা দেখলাম। অলৌকিক আঁচড়ের চিহ্নগুলো এক নিষ্ঠুর ছবি এঁকে দিয়েছে সেইখানে। তবে কোনো আঁচড় থেকেই ঘা হয়নি। নিমাইবাবুর কাছে শুনেছি ওকে নিয়মিত অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে, তাছাড়া টেটব্যাক ইঞ্জেকশন তো নেওয়াই হয়েছে। সেই জন্যই জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে বেচারা। অনন্তকে বললাম ঘরের সব জানলা ভালো করে বন্ধ করে ছিটকিনি এঁটে দাও। অনন্ত কোনো প্রশ্ন না করে কাজে লেগে গেল। আমি ঘরের ভেতরে অনুসন্ধানী চোখ বুলিয়ে নিলাম। একটা ডবল বেড খাট রূপক আর বিনোদের জন্য, এক জোড়া চেয়ার, একটা টেবিল। টেবিলের পাশে দেয়ালের তাকে রূপকের বই খাতা, টেবিলেও তার কিছু কিছু ছড়ানো। দেয়ালে 2টো ক্যালেন্ডার, দুটোই ওষুধ কোম্পানির। একটা দেয়ালে আয়না, তাছাড়া দুর্গা ও সরস্বতীর ফটো ফ্রেমে বাঁধানো। খাটের তলায় 2টো ট্রাঙ্ক আর একটা বেতের মোড়া। ঘরে মোট 4টে জানলা, একটা দরজা আর 2টো ঘুলঘুলি। ঘুলঘুলির ফাঁকগুলো খুব ছোট, যেমনটি নিমাইবাবু বলেছিলেন। আমার কোথায় 4টে জানলার কাঁচের পাল্লা অনন্তই ঠিকঠাক এঁটে দিল। তারপর খাটের উপরে গিয়ে বসলো। রূপককে জিজ্ঞাসা করলো, ভয় করছে? রূপক বলল, না। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে ও প্রশ্ন করলো, মোহনদা, তোমরা ওটাকে ধরতে পারবে তো? আমি অবাক হয়ে বললাম, কাকে? রূপক চোখ বড় বড় করে বলল, ওই কালো ভ্যাম্পায়ারটাকে, যেটা মাঝরাতে এসে আমার গায়ে আঁচড় কেটে রক্ত খেয়ে যায়। এসব কথা তোমাকে কে বলেছে? স্কুলের বন্ধুরা, গল্পের বইয়ে নাকি এরকম লেখা আছে। আমার খুব কষ্ট হলো। ক্লাস 10-এর ছেলে, কিন্তু মনটা এখনো অনেক কচি কাঁচাও বলা যায়। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, ওসব বাজে কথা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি আর অনন্তদা তোমার অসুখ সারিয়ে দেব, কোনো ভয় নেই। কাল থেকে তোমার গায়ে কেউ আঁচড় কাটবে না। রূপক আশ্বস্ত হয়ে চোখ বুজল, কিন্তু আমার কথাগুলো নিজের কানেই কেমন ফাঁকা আওয়াজের মতন শোনালো। নিমাইবাবু 3টে কথা আমাকে বলেছিল, সম্বুলিজম, হিপনোটিজম আর মেসমোরিজম। কেন যেন মনে হচ্ছে এর মধ্যেই কোনো রহস্যের সূত্র লুকিয়ে আছে। এর উপর ভিত্তি করে একটা থিওরিও আমি খাড়া করেছি। পাশের ঘরের দেয়ালের ঘড়িতে ছমছমে শব্দ করে রাত 11টা বাজলো। রূপক পাশ ফিরে গুটিসুটি মেরে শুলো। মনে হলো ঘুম আসতেও দেরি হবে না। আমি এপাশ ওপাশ তাকিয়ে একটা লাঠি জাতীয় অস্ত্র খুঁজছিলাম, কিন্তু হঠাৎ চোখ গেল রূপকের পড়ার টেবিলের পেছনে। দেয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে একটা হকি স্টিক। এগিয়ে গিয়ে সেটাকে বের করে নিলাম, বেশ মজবুত। অনন্ত প্রশ্ন ভরা চোখে আমাকে লক্ষ্য করছিল, তাই হেসে ছোট্ট করে বললাম, সাবধানের মার নেই। অনন্ত বলল, আমাদের যেমন করেই হোক জেগে থাকতেই হবে মোহনদা, হঠাৎ করে ঘুমে ঢলে পড়লে চলবে না। আমি বললাম, নিশ্চিন্ত থাকো, সে ভয় নেই। আমি দরজার কাছে চেয়ার নিয়ে বসছি, তুমি বিছানায় থাকবে। নাও এবার আলো নিভিয়ে দাও। অনন্ত উঠে গিয়ে সুইচ টিপে আলো নিভিয়ে দিল। ঝুপ করে অন্ধকার লাফিয়ে নেমে এলো ঘরে। শরীরের প্রতিটি স্নায়ু উৎকণ্ঠা ও উত্তেজনায় টান টান। অপেক্ষা করছি কোনো ভয়ঙ্কর ঘটনার জন্য। তবে কী সে ঘটনা তা জানি না, আর আজ রাতে সে ঘটনা ঘটবে কি না তাও জানি না, কিন্তু তবুও সজাগ থাকতেই হবে। নিষ্পাপ ছেলেটাকে বাঁচাতেই হবে এই নিষ্ঠুর অভিশাপ থেকে। অন্ধকার ভেদ করে রূপকের লেপ মোড়া দেহটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনন্তর চেহারাটাও খানিকটা বোঝা যাচ্ছে। জানলার কাছে সার্সির ও পিঠে শীতের রাত
ঘুটঘুটে অন্ধকার, গাছপালা আকাশ কিছুই প্রায় চেনা যায় না। খুব ভালো করে নজর করলে কয়েকটা তারার ফুটকি শুধু চোখে পড়ে। মাঝে মাঝে ভেসে আসছে রাত পাখির ডাক আর শেয়ালের আত্মকান্না। অপেক্ষায় কতক্ষণ কেটে গেছে জানি না, হঠাৎ একটা অদ্ভুত তন্দ্রার আমেজ আমার কাঁধে চেপে বসলো। চোখের পাতা হঠাৎ হয়ে উঠল লোহার মতন ভারী, আর মনটা যেন পলকে কুয়াশা মরা ঝাপসা হয়ে গেল। কিন্তু তখনও স্পষ্ট অনুভব করতে পারছি একটা গাঢ় থমথমে বাতাস যেন ঘরের ভিতরে জাঁকিয়ে বসেছে। ঠিক ফুটবলে পাম্প করা বাতাসের মতন ঘরের বাতাসের চাপ বাড়ছে, কমেই বাড়ছে, চোখ বুজে আসতে চাইছে, আর নাম না জানা এক বুনো গন্ধ নাকে ঢুকে পড়ে সমস্ত চেতনাকে যেন অবশ করে দিচ্ছে। আমি এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হকি স্টিকটাকে শব্দ করে মেঝেতে ঠুকলাম একবার, কিন্তু অলৌকিক বাতাস যেন আমার শরীরের সমস্ত শক্তি ক্রমশ শুষে নিচ্ছে। আর কতক্ষণ আমি দুপায়ে খাড়া থাকতে পারবো জানি না। প্রাণপণ চেষ্টায় হকি স্টিকটা মেঝেতে আবার ঠুকলাম। এপাশ ওপাশ ঝটকা মেরে মাথা ঝাঁকিয়ে ডেকে উঠলাম, অনন্ত অনন্ত। তারপর পকেট থেকে টর্চ বের করে খাট লক্ষ্য করে বোতাম টিপলাম। কোনো উত্তর নেই। অনন্ত আর রূপক দুইজনেই ঘুমিয়ে অসাড়। টর্চ নিভিয়ে দিলাম। বন্ধ কাঁচের জানলার বাইরে রাতের চেয়েও গাঢ় অন্ধকার। কোনো ছায়া যেন নেমে এসেছে ধীরে ধীরে নিমাই সরকারের ছোট্ট বাড়িটাকে। আমার ইচ্ছা শক্তির সঙ্গে অন্য কারো ইচ্ছা শক্তির প্রচণ্ড লড়াই চলছিল। আড়াল থেকে কেউ যেন শুষে নিতে চাইছে আমার মনের জোর, মনের সমস্ত প্রতিরোধ। আমি আবার চিৎকার করে অনন্তর নাম ধরে ডেকে উঠলাম। কোনো সাড়া নেই। তবে রূপক ঘুমের ঘোরে জড়ানো গলায় কি যেন বলে উঠল। এবার স্পষ্ট বুঝলাম, আড়ালে অদৃশ্য থেকে কেউ আমাদের সম্মোহিত করতে চাইছে। কে সে? কোন সম্মোহন বিশারদ? প্রাণপণ জিদ আর প্রতিজ্ঞায় নিজেকে সচেতন রাখলাম। কিছুক্ষণের মধ্যেই আমার তন্দ্রার ভাবটা কেটে গেল। বুঝলাম লড়াইয়ে জিতে গেছি, কিন্তু তখনও মাথাটা সামান্য ঝিমঝিম করছিল। বিনোদ বলছিল রাত বিরেতে কোনো দরকার পড়লে ডাকতে। অতএব বেশ চিৎকার করেই বিনোদ এবং নিমাইবাবুর নাম ধরে কয়েকবার ডাকলাম। ফল যা আশা করেছিলাম তাই হলো, কোনো সাড়া নেই। ঠিক কী যে ঘটতে চলেছে সেটা স্পষ্ট বুঝতে না পারায় কিছুটা দিশেহারা হয়ে পড়েছিলাম। আবার টর্চ জেলে অন্ধকার ঘরের নানান কোণ সতর্কভাবে লক্ষ্য করে দেখলাম। ভাবলাম ঘরের আলোটা জ্বেলে দিই, কিন্তু কাজে তা করে ওঠার আগেই দেখি এক ঝটকায় লেপ সরিয়ে রূপক বিছানায় উঠে বসলো। সঙ্গে সঙ্গে টর্চ নিভিয়ে দিলাম। হকি স্টিকটা শক্ত মুঠোয় চেপে ধরে ওকে লক্ষ্য করতে লাগলাম। রূপক খুব স্বাভাবিক ও অভ্যস্তভাবে বিছানা থেকে নেমে গেল। জামা সোয়েটার সব ঝটপট গায়ে চড়িয়ে নিল। তারপর ঘরের দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উত্তেজিত হয়ে ডাকলাম, রূপক, রূপক। ও ভ্রুক্ষেপও করলো না। মনে হলো না আমার ডাক শুনতে পেয়েছে। দরজার দিকে তড়িঘড়ি এগিয়ে গিয়ে রূপক চেয়ার টেবিলে ধাক্কা খেলো, অনেকটা অন্ধ মানুষের মতোই। কিন্তু যন্ত্রণা বা বিরক্তির কোনো শব্দ বাইরে এলো না ওর মুখ দিয়ে। পরক্ষণেই আমাকে পাশ কাটিয়ে ও দরজার কাছে পৌঁছে গেল। তারপর ছিটকিনি খুলে দরজা হাট করে সোজা ঘরের বাইরে। আমি অনন্তকে বৃথাই আরও দু একবার ডাকলাম। তারপর টর্চ আর হকি স্টিক বাগিয়ে ধরে রূপককে অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বারান্দায় এসে রূপক জুতো পরে নিল। তারপর সদর দরজা খুলে বেরিয়ে গেল বাড়ির বাইরে। ওকে অনুসরণ করতে আমার বেশ কষ্ট হচ্ছিল, যেন ভারী বাতাস ঠেলে লড়াই করে এগোতে হচ্ছে। কিন্তু চটি জোড়া পায়ে গলিয়ে চটপট বাইরে আসতেই দমচাপা হাওয়াটা একটু হালকা হলো। এপাশ ওপাশ তাকিয়ে রূপককে দেখতে পেলাম।
ডান দিকে বাঁক নিয়ে ও বাড়ির পেছনের দিকে যাচ্ছে। আধখানা চাঁদের আবছা আলোয় ওকে দেখতে তেমন অসুবিধা হচ্ছিল না, কিন্তু যখন ও ফাঁকা জমিতে এসে পড়ল তখন যেন মনে হলো একটা কুৎসিত কালো কুয়াশা ওকে ঘিরে রয়েছে। ফলে রূপক অনেকটা অস্পষ্ট হয়ে পড়েছে আমার চোখে। রূপককে অনুসরণ করে কতক্ষণ পথ চলেছি মনে নেই। অন্ধকার মাঠ, গাছপালা, ডোবা, পুকুর সব পেরিয়ে অবশেষে যেখানে এসে ও থামলো সে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। একপাশে একটা উঁচু পাঁচিল, আর তার গা ঘেঁষে বিশাল বিশাল একজোড়া বটগাছ। তাদের ডালপালা, পাতা, ঝুড়ি সব মিলে চাঁদের আলোকে রুখে দিয়েছে। আমি কিছুটা দূরত্ব রেখে রূপককে অনুসরণ করছিলাম। অন্ধকার জায়গাটায় ঢুকে পড়তেই আমি রূপককে আর দেখতে পেলাম না। নিঝুম রাতের কনকনে শীতে আমার হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল হকি স্টিকটা এই বুঝি মুঠো থেকে আলগা হয়ে পড়ে যাবে। নিতান্তই মনের জোরে সামনে এগিয়ে চললাম। এদিকটায় কোনো বসতি নেই। সামনে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা যে পুরনো আমলের বাড়ি দেখা যাচ্ছে সেটা বোধহয় পরিত্যক্ত। হয়তো কোনো কালের রাজবাড়ি বা জমিদার বাড়ি হবে। আর একটু এগোতেই অন্ধকার ও পাঁচির বাড়িটাকে সম্পূর্ণ আড়াল করে দিল। তারপরেই একটা উৎকট দুর্গন্ধ আমার নাকে এলো। গাঢ় অন্ধকারের ভেতরে পুরোপুরি ঢুকে পড়তেই একটা খসখস শব্দ আমার কানে এলো। তারপরেই ঝটাপটির শব্দ এবং কয়েকটা চাপা কর্কশ চিৎকার। আমি টর্চ জ্বেলে ওঠার আগেই ফুটোফুটি আরও বেড়ে উঠল চিৎকার। টর্চ জ্বালতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। প্রকাণ্ড মাপের 4-5টা শকুন জোড়া বটগাছের গুড়ির কাছে রূপককে ঘিরে ঝটপটিয়ে বেড়াচ্ছে। আধার কানা হয়ে শকুনগুলো ছেলেটাকে আঁচড়াচ্ছে, ঠোকরাচ্ছে, বিশাল ডানা ঝাপটে কর্কশ চিৎকার করছে। কিন্তু ছেলেটার সেসবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন শকুনগুলোর কোনো অস্তিত্বই ও টের পায়নি। ও এক মনে বটগাছটার গুড়ির কাছে যেখানে সেখানে বিক্ষিপ্তভাবে মাটি খুঁড়তে চেষ্টা করছে। মনে হচ্ছে লুকোনো কি যেন মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে। রূপককে নাম ধরে কয়েকবার ডাকলাম, ও শুনতে পেল না। তখন ঝুঁকে পড়ে ওর হাত ধরে এক হ্যাঁচকা টান মারলাম, কিন্তু ও ঝটকা দিয়ে আমার হাত ছাড়িয়ে নিল। আবার মাটি খুঁড়তে লাগলো। শকুনগুলো আবার ধেয়ে এসছে আমাদের কাছে, ঠোঁট নখে আক্রমণ করতে চেষ্টা করছে। ওদের শরীরের বিশ্রী গন্ধে যেন বমি পেয়ে যাবে এখনই। আমি টিক ঘুরিয়ে আবার ওদের হাঁটিয়ে দিলাম। তারপর রূপকের হাত ধরে প্রাণপণে টান মারলাম। ও বাধা দিতে চেষ্টা করলো। টের পেলাম রোগা ছেলেটার শরীরে কি অস্বাভাবিক ক্ষমতা, যেন অলৌকিক কোনো শক্তি ভর করেছে। তবে আমিও হাল ছাড়লাম না। ওর সঙ্গে ধস্তাধস্তি চালিয়ে গেলাম পুরোদমে। ওকে ঘিরে থাকা একটা রহস্যময় কুয়াশা আমার সেই আক্রমণে অস্থিরভাবে পাক খেতে লাগলো। একটা বুনো গন্ধ নাকে আসছিল, আমার চেতনা অবশ করে দিতে চাইছিল যেন। আমি লড়াই করে চললাম, শরীর ও মনের লড়াই। হঠাৎ কুয়াশাটা কেটে গেল, মনের চাপটাও হালকা হয়ে গেল একসঙ্গে। দড়ি টানাটানির খেলায় আচমকা কেউ যেন অন্য প্রান্তের মুঠো আলগা করে দিয়েছে। রূপকের প্রতিরোধ শিথিল হয়ে গেল। ওকে টেনে দাঁড় করিয়ে ছুটতে চেষ্টা করলাম। হকি স্টিক ফেলে রেখে জ্বলন্ত টর্চটা তুলে নিলাম। টর্চের আলোয় তেজ কিছুটা কমে এলেও একবারে অকেজো হয়ে যায়নি। কোথা থেকে দুটুকরো ছেঁড়া মেঘ এসে চাঁদকে আড়াল করে দিয়েছে। ফলে ফেরার পথে টর্চের আলোই কাজে লাগলো। ঘোলাটে অন্ধকারে দুটো পা ফেলে আমরা ফিরে চললাম। রূপকের মুখে কোনো কথা নেই, যন্ত্রের মতন আমার পাশে পাশে পা চালিয়ে চলেছে। শকুনগুলোর ডানা ঝাপটানির শব্দ এখন কানে আসছে না বটে, তবে তাদের কর্কশ ডাকের বিক্ষিপ্ত অংশ এখনও শোনা যাচ্ছে।
নিমাইবাবুর বাড়িতে যখন পৌঁছালাম তখন শরীর ভীষণ ক্লান্ত, একসঙ্গে ঠান্ডা লেগে গলা ভারী হয়ে উঠেছে। রূপকের ঘোর তখনও বোধহয় পুরোপুরি কাটেনি, কারণ ও জুতো খুলে প্রথমেই গেল কলতলার দিকে। মাটি মাখা হাত পা ধুয়ে নিল, তারপর হাত পা মুছে শটানোর ঘরে গিয়ে ঢুকলো। জামা কাপড় ছেড়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল বিছানায়। আমি ঘরের আলো জেলে ওর কিশোর মুখটির দিকে চেয়ে দেখলাম। সরল নিষ্পাপ ঘুমন্ত মুখে বিশ্রী নখের আঁচড়, কয়েক জায়গায় রক্তও ফুটে বেড়াচ্ছে। জানি ওর হাতেও এইরকম চিহ্নই খুঁজে পাওয়া যাবে। ফিরে এসে বাড়িটাকে আগের মতোই নিঝুম নিস্তব্ধ অবস্থায় পেয়েছি। কারো ঘুম ভাঙেনি, এমনকি অনন্তও রূপকের খাটে একপাশে ঘুমোচ্ছে। দরজা বন্ধ করে ওকে নিচু গলায় ডাকলাম, কিন্তু ওর ঘুম ভাঙল না। তখন আলতো করে বার কয়েক ধাক্কা দিলাম। এবার অনন্ত ধর্মড়িয়ে চোখ কচলে উঠে বসলো। আমার দিকে তাকিয়েও বলে উঠল, এ কি মোহনদা, আপনার শাল কোথায়? আর পোশাকেরই এই হাল হলো কেন? অকুস্থল থেকে শালটা ফেরত আনা হয়নি, তাছাড়া পাখিগুলোর আঁচড়ে পাঞ্জাবি ছিঁড়ে গেছে। সারা পোশাকে ময়লার মাটির দাগ, হাতের দু এক জায়গায় ছিঁড়ে গিয়ে জ্বালা করছে, তবে রক্ত বেরোয়নি। অনন্তকে বললাম রূপকের মুখটা দেখতে। দেখে ও অবাক হয়ে বলল, সে কি, আজ রাতেও ঠেকানো গেল না? আমি বললাম, না, তবে রহস্যের কিছুটা ভেদ করেছি, বাকিটা সমাধান করব কাল সকালে। এখন ভীষণ টায়ার্ড লাগছে, তুমি একটু সরে সও দেখি, এই খাটটায় তিনজনে ভাগাভাগি করে ঘুমিয়ে পড়ি। জামা কাপড় ছেড়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। খুব শীত করছিল। খাটের পায়ের কাছে বাড়তি কম্বল ছিল, সেটা টেনে নিয়ে গায়ে মুড়ি দিলাম। যতদূর মনে পড়ে প্রায় সঙ্গে সঙ্গেই আমি ঘুমিয়ে পড়েছি। গভীর সম্মোহনে রূপককে ঘুম পাড়িয়ে ঘরের দরজা খুলে দিলাম। বাইরে অনন্ত অপেক্ষা করছিল। ওকে বললাম, বাড়ির সবাইকে আসতে বলো, রহস্যের বাকি সমাধানটুকু সকলের সামনেই হোক। অনন্ত চটপট চলে গেল সকলকে ডেকে আনতে। আমি জানি কি ভীষণ উৎকণ্ঠা নিয়ে নিমাইবাবু, কমলা দেবী আর বিনোদ অপেক্ষা করছে। খুব ভোরে নিমাইবাবু আমাদের ঘরের দরজায় ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়েছেন। তারপর রূপকের অবস্থা দেখে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছেন, ছেলেটাকে তাহলে আর বাঁচাতে পারলাম না মোহনবাবু। আমি তাকে ভরসা দিয়ে বলেছি, কিন্তু আমি এখনো আশা ছাড়িনি। রূপক ঘুম থেকে উঠুক, কিছু খেয়ে দিয়ে নিক, তারপর আমি ওকে কিছুক্ষণের জন্য হিপনোটাইজ করব। আমার ধারণা সম্মোহিত অবস্থায় প্রশ্ন করলেই রূপকের কাছ থেকে সব রহস্যের উত্তর আমরা পেয়ে যাব। আপনাকে শুধু এইটুকু জানিয়ে রাখি, ওর গায়ে মুখে যে আঁচড়ের দাগ গত 15 দিন ধরে দেখছেন, সেগুলো শকুনের নখের আঁচড়। শকুনের নখ? হ্যাঁ, গত রাতের সব ঘটনা তখন তাকে খুলে বলেছি। তারপর প্রাতরাশের পালা শেষ করে আমি রূপককে নিয়ে তৈরি হয়েছি। অনন্তকে বলেছি ঘরের বাইরে অপেক্ষা করতে। গভীর সম্মোহনের সময় তৃতীয় কেউ সামনে থাকলে আমার অসুবিধা হয়। রূপককে গভীর সম্মোহনে ডুবিয়ে দিতে বিশেষ বেগ পেতে হলো না। এমনিতেই ওর ঘুমের ঘোরে কথা বলার অভ্যাস আছে, তাছাড়া কিছুটা ভুলো মনও বটে। এই ধরনের মানুষদের সচেতন জগৎ থেকে অবচেতন জগতে ঠেলে দেয়া বেশ সহজ। এরাই সম্মোহনের আদর্শ পাত্র। একটু পরেই সবাইকে সঙ্গে করে অনন্ত এসে ঘরে ঢুকলো। রূপক চোখ বুজে টান টান হয়ে বিছানায় শুয়ে। নিমাইবাবু, তার স্ত্রী ও বিনোদ রূপকের মাথার দিকে গিয়ে দাঁড়ালো। অনন্ত রইল আমার পাশে। আমি নিমাইবাবুকে লক্ষ্য করে বললাম, সম্মোহনের ঘরে রূপক এখন ঘুমিয়ে, কিন্তু আমি ওকে যেসব প্রশ্ন করব ও ঘুমন্ত অবস্থাতেই তার ঠিক ঠিক উত্তর দিয়ে যাবে। আপনারা যা জিজ্ঞাসা করতে চান আমাকে জিজ্ঞাসা করবেন, কারণ আমি ছাড়া আর কারোর কথাই রূপক এখন শুনতে পাবে না। সকলে নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তখন রূপকের শরীরে ঝুঁকে পড়ে আমি আরও বার কয়েক সম্মোহনের ভঙ্গিতে ওর দেহের উপর হাত চালালাম।
তারপর শুরু হলো প্রশ্ন উত্তরের পালা। রূপক, আমার কথা শুনতে পাচ্ছ? ক্লান্ত স্বরে ঘুমন্ত রূপক উত্তর দিল, হ্যাঁ পাচ্ছি। আমি যা জিজ্ঞাসা করব তুমি তার ঠিক ঠিক জবাব দেবে। আমি ছাড়া আর কারো আদেশ তুমি এখন মানবে না। না, মানব না। তাহলে বলো, পুরো জমিদার বাড়ির পাশের জোড়া বটতলায় তুমি রোজ কি করতে যাও? সকালে বিনোদের কাছেই জেনেছি, পাঁচিল ঘেরা পুরনো বাড়িটা এককালের জমিদার বাড়ি ছিল। রূপক বলল, মেসমারের পুঁথি খুঁজতে। মেসমারের পুঁথি? আমি অবাক হয়ে গেলাম। মেসমার সম্পর্কে এই বালক কতটুকু জানে? ঘরের আর সবাই আমার স্তম্ভিত মুখের দিকে তাকিয়েছিল। আমি স্পষ্ট স্বরে ঘুমন্ত রূপককে প্রশ্ন করলাম, তুমি ঠিক বলছো? মেসমারের পুঁথি? তুমি জানো মেসমার কি? সঙ্গে সঙ্গেই উত্তর পাওয়া গেল, হ্যাঁ জানি। অস্ট্রিয়ান ডাক্তার ফ্রান্সিস আন্তান মেসমার। 1734 সালে জার্মানিতে জন্ম, মারা গিয়েছেন 1815 সালে জার্মানিতেই। রোগীদের দেহের উপর চুম্বক চালিয়ে রোগ সারাতেন, পরে চুম্বক ছেড়ে শুধু হাত চালিয়ে রোগ সারাতে শুরু করেন। এটাকে বলতেন অ্যানিমাল ম্যাগনেটিজম। কিন্তু কয়েকজন রোগীর রোগ সারাতে গোলমাল হওয়ায় পুলিশের নজরে পড়েন। তখন দেশ ছাড়া হয়ে চলে যান প্যারিসে। পরে একই কারণে তাকে প্যারিস ছাড়তে হয়। সকলে মেসমারকে প্রতারক, ভণ্ড বলে অভিযুক্ত করে। তার রোগ সারানোর পদ্ধতি নাকি পুরোপুরি ফাঁকিবাজি ছিল। কিন্তু মেসমার যে ভণ্ড ছিলেন না, তার দুটো উজ্জ্বল প্রমাণ রয়েছে। প্রথমত, স্কটল্যান্ডের সার্জেন্ট জেমস ব্রাইন্ড 19 শতকের মাঝামাঝি মেসমারের পদ্ধতিটিকে উন্নত করে তার নাম দেন হিপনোটিজম। গ্রিক শব্দ হিপনোটিস থেকে হিপনোটিজম শব্দটি তিনি তৈরি করেছিলেন। হিপনোসিসের অর্থ হলো ঘুম, যেমন আমি এখন ঘুমিয়ে রয়েছি। হ্যাঁ, যা বলছিলাম, ফ্রান্সিস মেসমার নাম থেকেই মেসমরিজম শব্দটা এসেছে, যার অর্থ হিপনোটিজম। ওরা মুখস্থ বলার মতন কথা শেষ করে রূপক থামল। শেষের দিকে ওর কণ্ঠস্বর কিছুটা ক্ষীণ হয়ে এসেছিল। ও থামতেই নিমাইবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, মোহনবাবু, ও যা বলল সব সত্যি? আমি মাথা নেড়ে জানালাম, সব সত্যি। তখন আত্মগতভাবে নিমাই সরকার বললেন, কৃষ্ণনগরের সাইকিয়াট্রিক ভদ্রলোক বলেছিলেন সাম্বুলিজম, হিপনোটিজম, মেসমারিজম। তারপর আমার চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মোহনবাবু, সান্নাম্বুলিজম মানে কি? ওটা কি হিপনোটিজম? আমি একটু কেসে বললাম, না, ওর মানে হলো ঘুমিয়ে চলা। যেমন রোজ রাতে রূপক ঘরের মধ্যে চলাফেরা করে, রোজ বটতলায় গিয়ে মাটি করে। আপনার কাছে সব শুনে আমার মনে হয়েছিল রূপক ঘরের মধ্যে আক্রান্ত হতে পারে না। তাহলে কি রাতেও বাইরে বেরোয়? বেরিয়ে কোনো পশু বা পাখির নখের আঁচড়ে আহত হয়? দেখলাম আমার সন্দেহই সত্যি হলো। সম্মোহনের ঘরে রূপক রোজ রাতে বেরিয়ে পড়তো বাইরে, ঠিক ঘুমিয়ে চলা মানুষের মতো। কমলাদেবী হঠাৎ মুখে আঁচল দিয়ে ফুঁপিয়ে উঠলেন। বিনোদ মাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আমি রূপককে আবার প্রশ্ন করলাম, মেসমারের পুঁথিতে কি আছে? রূপক বলল, তাতে হিপনোটিজমের অনেক বিচিত্র পদ্ধতির কথা লেখা আছে। মেসমারের নিজের হাতে জার্মান ভাষায় লেখা। মেসমারের সময়ে টাইপরাইটার আবিষ্কার হয়নি, তাই হাতে লেখা। পুঁথিটা খুব দামি, সেটার কথা পৃথিবীর মানুষ এখনো জানে না। পুঁথিটা জোড়া বটতলায় কোথায় আছে তুমি জানো? না, আমি জানি না বলেই তো রোজ রাতে খুঁজতে যাই। তবে ওখানে কোথাও আছে নিশ্চয়ই। রূপকের দৃঢ় বিশ্বাসের কারণ বুঝতে পারলাম না। কেউ কি ওর মনে এই বিশ্বাস বদ্ধমূল করে দিয়েছে? পরের প্রশ্ন করলাম ওকে লক্ষ্য করে, পুঁথিটা কার? আগ্রহে কৌতূহলে অনন্ত আমার কাছে এগিয়ে এলো। রূপক বলল, ওটা উলফ গ্যাং মুলার কাছে ছিল।
উনি কোত্থেকে পেয়েছিলেন জানি না, পরে তার কাছ থেকেই কিনেছিলেন হরিশ চক্রবর্তী। উল্ফ গ্যাং মুলার কে? সম্মোহন বিশারদ, জার্মানি থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন। মুলার মেসমারের পুঁথির পাঠোদ্ধার করতে পারেননি, তাই হরিশ চক্রবর্তীকে 30,000 টাকায় বিক্রি করে দেন। আর হরিশ চক্রবর্তী, তিনিও সম্মোহন শাস্ত্রে পণ্ডিত। মেসমারের পুঁথিটা কেনার পর তার পাঠোদ্ধার করার আগেই সেটা তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। কে চুরি করেছিল? বুড়ো পতিত পাবন। সে হরিশ চক্রবর্তীর বাড়িতে কাজ করত। তাকে অন্য কেউ বোধহয় অনেক টাকার লোভ দেখিয়েছিল, তাই সে কিছু না বুঝেই পুঁথিটা চুরি করে। হরিশ চক্রবর্তী পতিত পাবনকে সন্দেহ করে জেরা করেন, তারপর তাকে সম্মোহন করে অনেক প্রশ্ন করেন। তাতেই জানা যায় পতিত পাবন পুঁথিটা জোড়াবরতলায় লুকিয়ে রেখেছে। রূপক সামান্য উসখুস করছিল দেখে আমি আরও কয়েকবার গভীর মনোযোগে ওর শরীরের উপর হাত চালালাম। ও আবার শান্ত হলো। আমি জিজ্ঞাসা করলাম, জোড়াবরতলায় কোথায় লুকিয়ে রেখেছে সেটা পতিত পাবন বলেনি? না, তার আগেই সম্মোহিত অবস্থায় সে হার্ট অ্যাটাকে মারা যায়। তার অনেক বয়স হয়েছিল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাটের কাছে সরে এলাম। একটা চেয়ার ছেড়ে বসে পড়লাম। নিমাইবাবু, কমলা দেবী ও বিনোদ চুপচাপ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতন রূপকের কথা শুনছিল। আমাকে চেয়ারে বসে পড়তে দেখে উদ্গ্রীব স্বরে তিনজনেই একসঙ্গে বলে উঠল, কি হলো মোহনবাবু? আমি হেসে বললাম, কিছু না, একটু বিশ্রাম নিচ্ছি। রূপকের উত্তর শুনে এটা স্পষ্ট বোঝা যায় কেউ ওকে এসব করতে সবিস্তারে বলেছে। ওকে পাখি পোড়া করে শিখিয়েছে, আর যে শিখিয়েছে সম্ভবত সেই হিপনোটিজম করে ওকে দিয়ে পুঁথিটা খোঁজাচ্ছে। রহস্যটা এবারে নিশ্চিত পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। কিন্তু ওকে কি হিপনোটিজম করে বারবার রাতের অন্ধকারে মেসমারের পুঁথি খুঁজতে পাঠাচ্ছে? বিনোদ জোরালো গলায় তা জানতে চাইল, যেন নামটা জানতে পারলেই সে লোকটাকে এক হাত দেখে নেবে। আমি বললাম, সেটা রূপককেই জিজ্ঞাসা করে দেখি। তারপর চেয়ারে বসেই রূপককে উদ্দেশ্য করে উঁচু গলায় প্রশ্ন করলাম, কে তোমাকে পুঁথি খুঁজতে পাঠায়? ও স্পষ্ট গলায় বলল, হরিশ চক্রবর্তী। আমি ঘরে উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলাম, এ নামে কাউকে তারা চেনেন কিনা। তাতে নিমাইবাবু, কমলা দেবী, বিনোদ সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থেকে আমি নিমাইবাবুকে বললাম, নিমাইবাবু, রাতের এই ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য আমি রূপককে সম্মোহিত অবস্থায় কতকগুলো আদেশ দিয়ে যাচ্ছি। তবে কতটুকু বা কতদিন কাজ হবে বলতে পারছি না। বরং সবচেয়ে ভালো হয় যদি আপনি এই অঞ্চল ছেড়ে চলে যেতে পারেন। কারণ দুটো সম্মোহন শক্তির লড়াইয়ে রূপকের মনের কোনো ক্ষতি হতে পারে, ওর পড়াশোনাও নষ্ট হতে পারে। কমলা দেবী ডুগরে কেঁদে উঠে স্বামীকে বললেন, তুমি কালই এ পাড়া ছেড়ে চলো। বিনোদ কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, সেই ভালো বাবা। আমি তখন চেয়ার ছেড়ে খাটের কাছে উঠে এলাম। রূপককে বারবার করে নির্দেশ দিলাম জোড়া বটতলায় আর কখনো যেন সে না যায়। ওকে বোঝালাম হরিশ চক্রবর্তী সমস্ত কাহিনী মিথ্যে, পুঁথির কথা মিথ্যে, পতিত পাবনের কাহিনী মিথ্যে, সব মিথ্যে। রূপক সম্মোহনের ঘরেই বলল, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমি আর জোড়া বটতলায় যাব না, কিছুতেই যাব না। অনুভব করলাম হঠাৎ ঘরের মধ্যে বাতাসের চাপ বাড়ছে। রূপকও যেন একটু ছটফট করছে, নাকে আসছে হালকা বুনো গন্ধ। আর কাল রাতের মতোই শুরু হয়ে গেছে দুটো শক্তির টানাপোড়েন। আমি সমস্ত মনোযোগ এক করে রূপককে নির্দেশ দিয়ে চললাম। ওর শরীরের উপর হাত চালাতে লাগলাম বারবার। নিজের কানেই আমার গলার স্বর যেন কেমন হিস হিস করে ভয়ঙ্কর শোনাচ্ছে। একটু পরেই রূপক ভীষণ ঝিমিয়ে ক্লান্ত হয়ে পড়ল। ওর কথাগুলো কেমন অস্ফুট শব্দে থেমে থেমে বেরিয়ে আসছে ঠোঁট চিরে। ঘরে বাতাসের চাপ ধীরে ধীরে যেন কমে গেল, বুনো গন্ধটা মিলিয়ে গেল।
ইচ্ছা শক্তির টানাপোড়েনেও আলগা হলো। পকেট থেকে রুমাল বার করে কপালে বুলিয়ে নিলাম। এই শীতেও আমি ঘেমে উঠেছি। মনে মনে খুব আনন্দ হলো। হরিশ চক্রবর্তীর সম্মোহন জাদুকে হারিয়ে দিতে পেরেছে জাদুকর মোহন কুমার। কিন্তু একটা কথা ভেবে বেশ খটকা লাগলো। হরিশ চক্রবর্তী এখন কোথায় জানি না, তবে দূর থেকেও সে কিন্তু রূপকের সম্মোহন করতে পেরেছে। এই দূর সম্মোহনী বিদ্যা আমার জানা নেই, কখনো এই বিষয়ে শুনিনি কিছু। স্বীকার করতে দ্বিধা নেই, হরিশ চক্রবর্তীর সম্মোহন বিদ্যার অত্যন্ত দক্ষ। কারণ দূরত্বের ব্যবধান পেরিয়ে তার সম্মোহন অচেতন করে দিতে পারে কোনো সচেতন মানুষকে। এমনকি আমার মনের উপরেও চাপ সৃষ্টি করেছিল দূর থেকে। কিন্তু এখন কোথায় সে, কত দূরে আছে? সে কথা জিজ্ঞাসা করলাম রূপককে। ও ক্লান্ত স্বরে জবাব দিল, জানি না, অনেক দূরে। একটু থেমে আবার বলল, আগে তো সেই ঘরেই থাকতেন, রোজ রাতে বেরিয়ে জোড়া বটতলায় যেতেন পুঁথি খুঁজতে। একদিন এক ঝড় বৃষ্টির রাতে বটতলা থেকে হাতে পায়ে কাদামাটি মেখে বাড়ি ফেরার সময় তার মাথায় বাজ পড়ে। তারপর থেকে উনি কোথায় গেছেন জানি না, অনেক দূরে, জানি না, প্রায় 50 বছর আগের কথা, জানি না, অনেক দূরে। শীতের বাতাস ঘুরপাক খেয়ে গেল ঘরের ভেতরে। কমলাদেবী ভয়ে চিৎকার করে উঠল। বিনোদ হাঁ করে ছোট ভাইকে দেখছিল, আর নিমাইবাবু পাথর। রূপকের শেষ কথাগুলো ফিসফিসে প্রতিধ্বনি হয়ে ঘরের মধ্যে ভাসছিল। জানলার বাইরের দিয়ে আলো যেন কমজোরি হয়ে গেল সহসা। একটা শকুনের আর্তচিৎকার শোনা গেল দূর থেকে। আমি অনন্তর দিকে ফিরে বললাম, অনন্ত, কাজ শেষ, এবার তৈরি হয়ে নাও। রূপকের ঘুম ভাঙিয়ে দিয়েই আমরা কৃষ্ণনগরে রওনা হব। আমি নিমাইবাবুকে বললাম, এ বাড়িতে আর একটা দিনও থাকবেন না। প্রেতের সম্মোহনের সঙ্গে লড়াই করার শক্তি আমার নেই। আজ না হয় কাল আমাকে হারতেই হবে। শেষ পর্যন্ত অলৌকিক সম্মোহন জিতবেই। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে আমি ধীরে ধীরে রূপকের ঘুম ভাঙালাম। সম্মোহিত অবস্থায় সব কথা যেন ও ভুলে যায়, সেই রকম নির্দেশ দিয়েছিলাম। ফলে ঘুম ভেঙে আমাকে দেখিয়ে রূপক বলল, কি মোহনদা, ম্যাজিক হয়ে গেল? ওই দেখাও। আর সেই পয়সার ম্যাজিকটা শিখিয়ে দেবে বলেছিলে। আমি ওকে শুয়ে থাকতে বলে ঘরের বাইরে বেরিয়ে এলাম। টাকা নিতে রাজি না হওয়ায় নিমাইবাবু শেষ পর্যন্ত আমাকে পাজামা পাঞ্জাবি ও একটা কাশ্মীরি শাল উপহার দিয়েছিলেন। কৃষ্ণনগরের ট্রেনে তুলে দিতে এসে 2 হাত ধরে বারবার কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এই ঘটনার পর বহুদিন কেটে গেছে, কিন্তু আজও আমি হরিশ চক্রবর্তীর কথা ভুলিনি মেসমারের পুঁথির কথা। বিশ্বাস হতে চায় না, আবার অবিশ্বাসও করি, এমন মনের জোর আমার নাই। গল্প উক্তি চ্যানেলে আপনারা শুনছিলেন অনিশ দেবের গল্প নখের আঁচড়। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকবেন, অনেক অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।